আমরা আগের ভিডিওতে যে ক্লাইমেটোলজি বা জলবায়ুবিদ্যা সেটি কিন্তু শেষ করে দিয়েছি। আজকে আমরা যে বায়োলজি, সেই বায়োলজিক্যাল জিওগ্রাফির প্রথম পার্ট মাটি, এই মাটি নিয়ে আলোচনা করব। আজকে আমাদের এমসিকিউ পার্ট নম্বর 35। এই 35-এ কিন্তু আমরা আলোচনা করব যে মাটির গঠন, এই ফ্যাক্টর, সোয়েল ফ্যাক্টর অ্যান্ড প্রসেস অফ সোয়েল ফরমেশন, এই মাটির গঠনের ফ্যাক্টর এবং প্রভাবক বা প্রসেস কীভাবে প্রসেস হয় সেইগুলো কিন্তু আলোচনা করব। সেখানে এমসিকিউ প্রশ্নগুলো আলোচনা করব। তোমরা চলে যাবো সরাসরি যে প্রশ্নে, সেই প্রশ্নে আমরা চলে যাব। দেখি আমরা যে বায়োজিওগ্রাফি, এই বায়োজিওগ্রাফির প্রথম যে পার্ট সেটি কিন্তু সোয়েল, এই সোয়েল নিয়ে কিন্তু আলোচনা করবে এই বায়োজিওগ্রাফিতে। আমরা ক্লাইমেটোলজি শেষ করেছি। আমাদের প্রথম পার্ট বায়োজিওগ্রাফি, সোয়েল ফ্যাক্টর অ্যান্ড প্রসেস অফ ফরমেশন, সোয়েল ফরমেশন। সেটি প্রথম প্রশ্ন, মাটি গঠনের প্রধান উপাদান কোনটি? মাটি গঠনের প্রধান উপাদান কোনটি? জল, খনিজ পদার্থ, জৈব পদার্থ, মায়ের শিলা বা প্যারেন্ট রক? উত্তর ডি, মায়ের শিলা বা প্যারেন্ট রক যেটা বলা হয়। এই প্যারেন্ট রক কিন্তু মাটি গঠনের প্রধান উপাদান, প্যারেন্ট রক। উত্তর ডি। সোয়েলের গঠন বা মাটির গঠনের প্রধান উৎস হলো প্যারেন্ট রক বা মায়ের শিলা। এটি আবহাওয়াজনিত ক্ষয় প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু মাটিতে রূপান্তরিত হয়। পরবর্তী প্রশ্ন, কোনটি মাটির গঠন প্রক্রিয়ায় জৈবিক প্রভাব হিসাবে কাজ করে? এই জৈবিক প্রভাবক হিসাবে কাজ করে কোনটি? বায়ু, তাপমাত্রা, উদ্ভিদ ও প্রাণী, জল। জৈবিক প্রভাব হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। উত্তর সি, উদ্ভিদ এবং প্রাণী। জীবজগতের ফ্লোরা এবং ফোনা। ফ্লোরা কিন্তু হচ্ছে যে এই যে উদ্ভিদ উপকূল, এবং ফোনা হচ্ছে প্রাণী উপকূল। এই ফ্লোরা এবং ফোনা মাটির গঠন ও পুষ্টিচক্রের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পরবর্তী প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, কোন প্রক্রিয়ায় প্যারেন্ট রক, এই প্যারেন্ট রক ছোট ছোট টুকরোতে ভেঙে যায়? কোন প্রক্রিয়ার মাধ্যমে? ধস, পরিবহন, ওয়েদারিং, সঞ্চয়, ক্ষয় বা ওয়েদারিং। এই ক্ষয় বা ওয়েদারিং মাধ্যমে কিন্তু এই প্যারেন্ট রক ছোট ছোট টুকরোতে ভেঙে যায়। উত্তর সি, ওয়েদারিং। এই ওয়েদারিং প্রক্রিয়ার মধ্যে প্যারেন্ট রক ধীরে ধীরে ক্ষয়প্রাপ্ত হয়ে যে মাটিতে পরিণত হয়। পরবর্তী প্রশ্ন হচ্ছে 4 নম্বর প্রশ্ন, কোনটি সোয়েল ফরমেশন, এই সোয়েল ফরমেশনের প্রধান জলবায়ু বিষয়ক উপাদান? জলবায়ু বিষয়ক প্রধান উপাদান কোনটি? জল, আর্দ্রতা ও তাপমাত্রা, গাছপালা, ভূগাঠনিক গঠন সেটি। উত্তর বি, আর্দ্রতা এবং তাপমাত্রা। জলবায়ুর যে প্রধান নিয়ামক সেটি কিন্তু এই জলবায়ু এবং এই আর্দ্রতা এবং তাপমাত্রা সোয়েল বা মাটি গঠনে। উত্তর বি, আর্দ্রতা এবং তাপমাত্রা। ক্লাইমেট বা জলবায়ু, এই বিশেষ করে আর্দ্রতা এবং তাপমাত্রা ক্ষয় প্রক্রিয়াকে বিশেষভাবে প্রভাবিত করে। এখানে আমরা সোয়েলের যে প্রোফাইল সেটা দেখে নেব। সোয়েল প্রোফাইলের যে সেই টপ সেল কিন্তু ওপরে থাকে, এটি কিন্তু অর্গানিক বা হিউম্যাস যে সোয়েল যে স্তর সেটি। এ কিন্তু হচ্ছে টপ সোয়েল। তারপরে ইলুভেশন, যে অরিজিন কে বলা হয় ইলুভেশন প্রক্রিয়ার মাধ্যমে যে মাটির পুষ্টি কিন্তু অপসারিত হয় এখানে। তারপরে বি হচ্ছে সাবসয়েল, প্রোফাইল বি। এখান থেকে কিন্তু বি হচ্ছে হরাইজন কিন্তু সাবসয়েল। তারপরে আছে সি, এই সি কিন্তু প্যারেন্ট রক। এই প্যারেন্ট রক কিন্তু নির্ধারণ করে মাটি কেমন হবে, কোন রঙের হবে, কোন প্রকৃতির হবে, সেটি কিন্তু এই প্যারেন্ট রকই নির্ধারণ করে। তারপর আছে বেড রক। এই আর কিন্তু সবার নিচের স্তরকে কিন্তু আর রক বা আর হরাইজন বলা হয়, সেটি বেড রক। এটি কিন্তু সব মাটির তলায় কিন্তু থাকে। পরবর্তী প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, মাটির গঠনের সময়, এই সময়ের ভূমিকা কীভাবে রাখে? সময় কীভাবে ভূমিকা রাখে বা এই টাইম কিন্তু কীভাবে ভূমিকা রাখে? শুধু পানি যোগায়, উপাদান তৈরি করে, পুষ্টি উপাদান তৈরি করে, মাটির স্তর বিকাশ করে। এই মাটির স্তর বিকাশে কিন্তু সময়ের বিরাট বড় একটি ভূমিকা রয়েছে। তার উত্তর ডি, মাটির স্তরগুলি বিকাশ ঘটায়। সোয়েল ফরমেশন একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। একদিনে কিন্তু কোনো মাটি কিন্তু একদিনেই প্রস্তুত হয়ে যায় না। অনেক সময় বছরের পর বছর, যুগের পর যুগ কেটে কিন্তু এই মাটি আস্তে আস্তে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন, কোনটি মাটির গঠনের জৈবনিক উপাদান নয়? এই জৈবিক উপাদান কোনটি নয়? ব্যাকটেরিয়া, শ্যাওলা, সূর্যের আলো, কেঁচো। সূর্যের আলো, এখানে সূর্যের আলো কিন্তু একটি জৈবিক উপাদান নয়, এটি কিন্তু একটি রাসায়নিক উপাদান। এখানে ব্যাকটেরিয়া, শ্যাওলা এবং কেঁচো এগুলো কিন্তু জৈবিক উপাদান বা জীব উপাদান, এটি কিন্তু এই মাটি গঠনে। উত্তর সূর্যের আলো। ব্যাখ্যা, সূর্যের আলো মাটির গঠনে প্রত্যক্ষভাবে জৈব উপাদান হিসাবে কাজ করে না। পরবর্তী প্রশ্ন, 7 নম্বর প্রশ্ন, প্যারেন্ট রক, কোন ধরনের প্যারেন্ট রক থেকে ব্যাসাল্ট সোয়েল গঠিত হয়? এই ব্যাসাল্ট সোয়েল গঠিত হয় কোন ধরনের প্যারেন্ট রক থেকে?
গ্রানাইট, সিল, ব্যাসাল্ট, চুনাপাথর। ব্যাসাল্ট শিলা কিন্তু এই ব্যাসাল্ট শিলায় কিন্তু গঠিত হয় ব্যাসাল্ট সোয়েল। উত্তর সি ব্যাসাল্ট। এই ব্যাসাল্ট থেকে কিন্তু কালো মৃত্তিকা বা রেগুর মৃত্তিকা, কৃষ্ণ মৃত্তিকা কিন্তু রেগুর মৃত্তিকা বলা হয়। এই রেগুর মৃত্তিকা কিন্তু গঠিত হয় এই ব্যাসাল্ট শিলা। যদি নিচে প্যারেন্ট রক যদি ব্যাসাল্ট শিলা হয় তখন সেখানে কিন্তু এই রেগুর মৃত্তিকা গঠিত হয়। বিশেষ করে মালভূমি অঞ্চলে এগুলি দেখতে দেখা যায়, দাক্ষিণাত্য মালভূমিতে। পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্ন, লিচিং বেশি হয় কোন জলবায়ুতে? কোন জলবায়ুতে লিচিং বেশি হয়? শুষ্ক জলবায়ু, গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র জলবায়ু, শীতল জলবায়ু, মরুভূমি জলবায়ু। গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র, যেখানে বৃষ্টিপাত বেশি হবে সেখানে তো লিচিং বেশি হবে। তো উত্তর বি গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র জলবায়ু। উচ্চ বৃষ্টিপাতের জলের ভিতরে যে দ্রবণীয় পদার্থ সেগুলো কিন্তু ধুয়ে নিচে নেমে যায়, এটাকে কিন্তু লিচিং বলা হয়, এটাকে এলিভেশন বলা হয়। পরবর্তী প্রশ্ন, হিউমাস কিসের ফল? কিসের ফলে এই হিউমাস তৈরি হয়? শিলার ক্ষয়, জলীয় বাষ্প, মৃত উদ্ভিদ ও প্রাণীর অবক্ষয়, জলবায়ু চলাচল। উত্তর সি মৃত উদ্ভিদ এবং প্রাণীর অবক্ষয়। এই প্রাণীর অবক্ষয়ের ফলে কিন্তু এই হিউমাস কিন্তু গঠিত হয়। এটি মাটি তৈরিতে প্রধান উপাদান কিন্তু এই হিউমাস। এই হিউমাস ছাড়া কিন্তু জৈবিক যে মাটির যে উদ্ভিদ সেটি কিন্তু উৎপন্ন হয় না। উদ্ভিদ মরে পচে কিন্তু এই হিউমাস তৈরি হয়। হিউমাস জৈব পদার্থ যা মৃত উদ্ভিদ এবং প্রাণীর ক্ষয়ের ফলে তৈরি হয়। পরবর্তী প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, কোনটি মাটির গঠনের প্রক্রিয়া একমাত্র অভিজাত নয়? এই অভিজাত নয় কোনটি? আবহাওয়া, জীব, ভূতত্ত্ব, ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় কিন্তু একটি অভিজাত প্রক্রিয়া নয়, ঘূর্ণিঝড় বা সাইক্লোন। পরবর্তী প্রশ্ন 11 নম্বর প্রশ্ন, ক্ষয়প্রাপ্ত শিলা থেকে সোয়েল বা মাটি তৈরি করতে প্রাথমিক ধাপ কি? ক্ষয়প্রাপ্ত শিলা থেকে মাটি যখন তৈরি হয় তখন প্রাথমিক ধাপ কি? কিসের মাধ্যমে মাটি প্রথমে পরিণত হয়? পরিবহন, সঞ্চয়, মাটির স্তর তৈরি, ডিসইন্টিগ্রেশন। এই ডিসইন্টিগ্রেশন বা ছোট ছোট ভাবে বিভক্ত হওয়া, এই ডিসইন্টিগ্রেশনের মাধ্যমে কিন্তু প্রথম ধাপ কিন্তু এই ডিসইন্টিগ্রেশন। শিলা ছোট ছোট ভাবে আবহাওয়ার মাধ্যমে ছোট ছোট দানায় ভেঙে পড়লে তাকে কিন্তু ডিসইন্টিগ্রেশন বলা হয়। এটি কিন্তু মাটি তৈরির প্রথম ধাপ। পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, কোনটি একটি জৈব উপাদান নয়? জৈব উপাদান কোনটি নয়? হিউমাস, ব্যাকটেরিয়া, মৃত প্রাণী, ক্যালসাইট। হিউমাস, ব্যাকটেরিয়া, মৃত প্রাণী এই তিনটি কিন্তু জৈব উপাদান, কিন্তু ক্যালসাইট এটি কিন্তু একটি রাসায়নিক উপাদান। এই ক্যালসাইট কিন্তু জৈব উপাদান নয়। ক্যালসাইট, ম্যাগনেসিয়াম, আয়রন এগুলো কিন্তু একটি রাসায়নিক উপাদান, খনিজ উপাদান, জৈব উপাদান নয়। ক্যালসাইট একটি খনিজ উপাদান, খনিজ। পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, প্যারেন্ট ম্যাটেরিয়াল এর ধরন নির্ধারণ করে। এই প্যারেন্ট ম্যাটেরিয়ালের ধরন কি নির্ধারণ করে? আবহাওয়ার উপর নির্ভর করে, শিলার প্রকৃতির উপর, উদ্ভিদ, বৃষ্টিপাতের উপর। উত্তর বি শিলার প্রকৃতি। এই শিলার প্রকৃতির উপর কিন্তু নির্ভর করে প্যারেন্ট ম্যাটেরিয়াল কি হবে, সেটি কিন্তু এই শিলার প্রকৃতির উপরে নির্ভর করে। উত্তর বি শিলার প্রকৃতি। মাটির মূল যে উৎস সেটি কিন্তু শিলা, তাই গুরুত্বপূর্ণ ধারণ কিন্তু এই কিন্তু গুরুত্বপূর্ণ ধারণ মানে তাই তার ধরন কিন্তু গুরুত্বপূর্ণ। কেমন সেটিতে কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এর ধরন, শিলার ধরন। এখানে লেয়ারগুলো দেখে নেব। প্রথমে আছে হিউমাস লেয়ার। এখানে তো উদ্ভিদ বেড়ে ওঠে, তার খাদ্য যে সেটা কিন্তু এই হিউমাস থেকে পেয়ে যায়। পরে আছে টপ সোয়েল, তারপরে আছে সাবসোয়েল এবং পরে প্যারেন্ট রক। এই প্যারেন্ট রক কিন্তু এর ধরন, প্যারেন্ট রক কেমন, এই কেমন এর জন্যই কিন্তু এই উপরকার যে তিনটি স্তর এই মাটিতে কেমন হবে কিন্তু এর প্যারেন্ট রকের উপরে নির্ভর করে। আর বেড রক তো সব জায়গায় পাওয়া যায়। পরবর্তী প্রশ্ন 14 নম্বর প্রশ্ন, সোয়েল ফর্মিং প্রসেস এর বায়োলজিক্যাল অ্যাসেট বলতে কি বোঝায়? বায়োলজিক্যাল অ্যাসেট, বায়োলজি বলতেই কিন্তু প্রাণী। তো শিলার গঠন, প্রাণীর ভূমিকা, খনিজ বিশ্লেষণ, তাপমাত্রার পরিবর্তন। উত্তর বি হবে প্রাণীর ভূমিকা। এই বায়োলজিক্যাল অ্যাসেট বলতে কিন্তু প্রাণীর ভূমিকাকে বোঝায়। উত্তর বি প্রাণীর ভূমিকা। যেমন কেঁচো মাটির গঠনকে বিশালভাবে প্রভাবিত করে। 15 নম্বর প্রশ্ন, পোর্টুলাইজেশন। এই পোর্টুলাইজেশন কোন ধরনের অঞ্চলে দেখা যায়? কোন ধরনের অঞ্চলে পোর্টুলাইজেশন দেখা যায়? গ্রীষ্মমণ্ডলীয় উষ্ণ তুন্দ্রা অঞ্চল, শীতল বনাঞ্চল, মরুভূমি অঞ্চল। এই পোর্টুলাইজেশনের মাধ্যমে কিন্তু পোর্ট জল মৃত্তিকা গঠিত হয়। এটি কিন্তু শীতল এবং বনাঞ্চল, এখানে বনভূমি আছে, শীত বনভূমি যেমন তৈগা, সেই অঞ্চলে কিন্তু এটি গড়ে ওঠে পোর্টুলাইজেশন।
উত্তর সি শীতল বনাঞ্চল। পর্জল সোয়েল ঠান্ডা এবং আর্দ্র বনাঞ্চলে কিন্তু গঠিত হয়। পরবর্তী প্রশ্ন 16 নম্বর প্রশ্ন, কোনটি একটি মাটির গঠনকারী শক্তি নয়? গঠনকারী শক্তি নয় কোনটি? বায়ু, জৈবিক উপাদান, জল, ভূত্বকের নড়াচড়া। উত্তর ডি ভূত্বকের নড়াচড়া বা আর্থকুইক, এটি কিন্তু গঠনকারী শক্তি নয়। পরবর্তী প্রশ্ন স্যালিনাইজেশন। এই স্যালিনাইজেশন মাটি তৈরির কোন অঞ্চলে বেশি হয়? এই স্যালিনাইজেশনের মাধ্যমে মাটি তৈরি হয়, এটি কোন অঞ্চলে বেশি হয়? পাহাড়ি অঞ্চলে, আর্দ্র বনাঞ্চলে, শুষ্ক ও আধা শুষ্ক অঞ্চলে, নদীর তীরবর্তী অঞ্চলে। এটি কিন্তু হয় মরুভূমি অঞ্চলে এবং এর আশেপাশি অঞ্চলে। তো ফলে শুষ্ক এবং আধা শুষ্ক, এই আধা শুষ্ক অঞ্চলে কিন্তু এই স্যালিনাইজেশন তৈরি হয়। এর ফলে কিন্তু লবণাক্ত মৃত্তিকা তৈরি হয়। তো উত্তর সি শুষ্ক এবং আধা শুষ্ক অঞ্চল, এখানে জল বাষ্প হয়ে উঠে যায় এবং এবং যে লবণ, সেই লবণ কিন্তু মাটিতে জমা হয়। এর ফলে কিন্তু স্যালিনাইজেশন ফলে এই লবণাক্ত মৃত্তিকা তৈরি হয়। এটি স্যালিনিটি বা লবণের পরিমাণ সবচেয়ে বেশি থাকে। পরবর্তী প্রশ্ন 18 নম্বর প্রশ্ন, কোনটি মাটির গঠন প্রক্রিয়া সবচেয়ে ধীরে কাজ করে? আস্তে আস্তে কোনটি কাজ করে? জৈবিক কার্যকলাপ, বৃষ্টিপাত, তাপ পরিবর্তন, প্যারেন্ট ম্যাটেরিয়াল ব্রেকডাউন। উত্তর ডি প্যারেন্ট ম্যাটেরিয়াল ব্রেকডাউন। এর ফলে কিন্তু এটি কিন্তু সবচেয়ে আস্তে কাজ করে। উত্তর ডি প্যারেন্ট ম্যাটেরিয়াল ব্রেকডাউন। শিলার ক্ষয় একটি দীর্ঘদিন প্রক্রিয়া, আস্তে আস্তে ক্ষয় হয় তারপরে কিন্তু এই মাটি তৈরি হয়। পরবর্তী প্রশ্ন এলিভেশন প্রক্রিয়া ঘটে কোথায়? এলিভেশন প্রক্রিয়া কি ঘটে? কি ঘটে এলিভেশন একটি প্রক্রিয়ার মাধ্যমে কি ঘটে? খনিজ সঞ্চয় ঘটে, পুষ্টি অপসারণ ঘটে, জলের সঞ্চয় ঘটে, উদ্ভিদের বৃদ্ধি ঘটে। এলিভেশন প্রক্রিয়া কিন্তু একটি যে খনিজ, মাটির খনিজ, সেটি কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়। এই পুষ্টির অপসারণ কিন্তু ঘটে এই এলিভেশন প্রক্রিয়ার মাধ্যমে। উত্তর বি পুষ্টির অপসারণ। হরাইজন এলিভেশন হরাইজন, এই এলিভেশন হরাইজন থেকে কিন্তু পুষ্টি নিচের স্তরে চলে যায়। এখানে দেখতে হবে যে হরাইজন দেওয়া আছে। ও হরাইজন হচ্ছে অর্গানিক হরাইজন, যেখানে হিউমাস থাকে। এ হরাইজন হচ্ছে টপ সোয়েল, মাটির যে ওপরের যে মৃত্তিকা সেটি কিন্তু এই টপ সোয়েল বা এ হরাইজন। আর হরাইজন বলা হয় যেটিকে ইলিভেশন প্রক্রিয়া, যেখানে এলিভেশন প্রক্রিয়া হয় সেখানে। আর এলিভেশন প্রক্রিয়ার মধ্যে যে পুষ্টি নিচে যায়, সেই নিচের স্তর জমা হয়, সেটি কিন্তু হরাইজন বি। এই হরাইজন বলা হয় ইলিভেশন আর এলিভেশন। তারপর হচ্ছে সি, এটি কিন্তু প্যারেন্ট রক বা মায়ের শিলা বলা হয়। পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্ন, কোনটি মাটির গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূতাত্ত্বিক প্রক্রিয়া? ভূতাত্ত্বিক প্রক্রিয়া সবচেয়ে কোনটি গুরুত্বপূর্ণ? আগ্নেয়গিরি, ক্ষয়, কম্পন, সঞ্চয়। কিন্তু ক্ষয় কিন্তু মাটির যে গঠন তার কিন্তু গুরুত্বপূর্ণ প্রক্রিয়া ক্ষয়। এই ক্ষয়ের মাধ্যমে কিন্তু মাটি তৈরি হয়। উত্তর বি ক্ষয়। ওয়েদারিং, এই ওয়েদারের মাধ্যমে কিন্তু ভূতত্ত্ব যে প্রক্রিয়া, সেই মাধ্যমে কিন্তু মাটি গঠিত হয়। পরবর্তী প্রশ্ন 21 নম্বর প্রশ্ন, কোনটি হিমবাহজনিত সোয়েল ফর্মেশন প্রক্রিয়া? এই হিমবাহজনিত সোয়েল ফর্মেশন প্রক্রিয়া কোনটি কি বলেছে? কোলুভিয়েশন, এলুভিয়েশন, গ্লাসিয়েশন, তারপর হচ্ছে ভলক্যানিজম। তো ভলক্যানিজম এটি কিন্তু একটি অগ্নুৎপাত প্রক্রিয়া। এলিভেশন একটা মাটির পুষ্টি অপসারণ। আর কোলিনাইজেশন এটা কিন্তু ক্যালসাইট যে মাধ্যম সেটি। আর এই গ্লাসিয়েশন, এই গ্লাসিয়াল বা হিমবাহ, এই গ্লাসিয়েশন কিন্তু এই প্রক্রিয়া কিন্তু গ্লাসিয়েশন বলা হয়। হিমবাহ দ্বারা যে মাটি গঠিত হয় তাকে গ্লাসিয়াল সোয়েল বলা হয়, বরফাবৃত সোয়েল বলা হয়। পরবর্তী প্রশ্ন 22 নম্বর প্রশ্ন, মাটির গঠনের জৈবিক কার্যকলাপ বেশি কোন মাটিতে? এই জৈবিক কার্যকলাপ কোন মাটিতে বেশি হয়? লাল মাটি, কাদা মাটি, কৃষ্ণ মাটি, বালি মাটি। জৈবিক কার্যকলাপ যেখানে হিউমাস বেশি থাকবে সেখানে কিন্তু জৈবিক কার্যকলাপ বেশি হবে। তো কৃষ্ণ মৃত্তিকা বা কালো মৃত্তিকা, এই রেগুর মৃত্তিকা কিন্তু বেশি জৈবিক পদার্থ থাকে। তো উত্তর হবে সি কৃষ্ণ মৃত্তিকা। হিউমাস বা জৈবিক পদার্থ সবচেয়ে বেশি থাকে কালো মাটি বা রেগুর মাটি। পরবর্তী প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, কোন অঞ্চলে কেমিক্যাল ওয়েদারিং বেশি হয়? কেমিক্যাল ওয়েদারিং কোন অঞ্চলে বেশি হয়? শীত অঞ্চলে, আর্দ্র উষ্ণ অঞ্চলে, শুষ্ক অঞ্চলে, মরুভূমি অঞ্চলে। এই আর্দ্র যেখানে বৃষ্টিপাত বেশি হয়, এবং শুষ্ক এই উষ্ণ, এই আর্দ্র এবং উষ্ণ অঞ্চলে কিন্তু কেমিক্যাল ওয়েদারিং সবচেয়ে বেশি হয়। যেখানে বৃষ্টি যে জল প্রবাহিত হবে সেখানে কিন্তু কেমিক্যাল যে ওয়েদারিং সেটি বেশি হবে। তো উত্তর বি
আর্দ্র এবং উষ্ণ। এই আর্দ্র অঞ্চলে কিন্তু জলের দ্রবণ প্রক্রিয়া বেশি হয় এবং কেমিক্যাল ওয়েদারিং বেশি হয় এই আর্দ্র অঞ্চলে। পরবর্তী প্রশ্ন, রেসিডিয়াল সোয়েল। রেসিডিয়াল সোয়েল কি? বহিরাগত দ্বারা সৃষ্ট মাটি, নদীবাহিত মাটি, মূল শিলার ওপর গঠিত মাটি, হিমবাহ দ্বারা সৃষ্ট মাটি। এই হিমবাহ দ্বারা সৃষ্ট মাটি কিন্তু যে গ্যাসিয়াল সোয়েল সেটা কিন্তু গ্যাস নাইট্রেশন। উত্তর সি, মূল শিলার ওপর গঠিত মাটি, যেটি রেসিডেন্সিয়াল, যেখানে বসবাস করে মূল শিলা যেখানে থাকবে সেই মূল শিলা দ্বারা গঠিত মাটি কিন্তু রেসিডিয়াল সোয়েল বলা হয়। উত্তর সি, মূল শিলা গঠিত মাটি। যেসব মাটি স্থানীয় শিলার ক্ষয়ের ফলে গঠিত হয়, এই স্থানীয় শিলার ক্ষয়ের ফলে গঠিত হলে সেই মাটিকে বলা হয় রেসিডিয়াল সোয়েল বা রেসিডিয়াল মাটি। পরবর্তী প্রশ্ন, 25 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, মাটি গঠনে টোপোগ্রাফি। এই টোপোগ্রাফি কিভাবে কাজ করে, বা যে কেমন ভূত্বকের গঠন, টোপোগ্রাফি কিভাবে কাজ করে? খনিজ যোগায়, জৈব পদার্থ তৈরি করে, জল ধারণ এবং প্রবাহ নির্ধারণ করে, শিলার ধরন নির্ধারণ করে। এই টোপোগ্রাফি বলতে ভূমির রূপ। এই ভূমির রূপ কীভাবে সাহায্য করে? জল ধারণ এবং প্রবাহ নিয়ন্ত্রণ করে। যেখানে নিচু স্থান সেখানে কিন্তু জল ধারণ করে রাখবে এবং যেখানে উপর স্থান সেখানে কিন্তু জল প্রবাহিত করবে। তো এই জল ধারণ এবং প্রবাহ নিয়ন্ত্রণ করে এই টোপোগ্রাফি। উত্তর সি, জল ধারণ এবং প্রবাহ নির্ধারণ করে। ঢালের কারণে কিন্তু জল কোথায় জমবে এবং গড়াবে সেটি নির্ধারিত হয়। এই ঢালের কারণে কিন্তু জল কোথায় গড়াবে এবং ওখানে জমবে সেটি নির্ধারিত হয় ঢালের কারণে, এই টোপোগ্রাফির কারণে। তো এই ছিল আমাদের প্রশ্ন, গুরুত্বপূর্ণ প্রশ্ন সোয়েল ফ্যাক্টর এবং প্রসেসের ফরমেশনের মাধ্যমে। তো ভালো লাগলে পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং লাইক করে দাও এবং তোমাদের বন্ধুরা তাকে শেয়ার করে দিও।